কাব্যকে জব্দ করে দিয়ে স্বস্তিকের বউ হয়ে গীতা মুখার্জি বাড়িতে ঢুকলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতাকে দেখে অর্থাৎ অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখে অগ্নিজিৎ মুখার্জির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর বলে, তুমি তুমি এখানে কি করছো? এখানে তোমার জায়গা হবে না। স্বস্তিক, তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছো? এই মেয়েটা যে তোমার বাবাকে উঠতে বসতে অপমান করেছে, যে তোমার বাবাকে খারাপ কথা বলেছে, কোর্টের বাইরেও আমাকে ফেয়ারওয়েল দিয়েছিল। ও উকিল হয়ে যতটা না আমাকে অপমান করেছে, এরকম কোনো উকিল আমাকে অপমান করেনি, সেই সাহসই দেখাতে পারেনি। গীতা বলে, সাহস দেখাবে কি করে? কারণ আপনার টাকার জোরের কাছে যে তারা অলওয়েজ হেরে যায়, সেটা কি আপনি জানেন না ভেবেছেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। গীতা বলে, আমি তো আমার মুখ সামলেই কথা বলছি, আপনি আপনার মুখটা সামলে কথা বলুন, সেটাই বরং ভালো হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বেশি বাড়াবাড়ি করো না, অতিরিক্ত বাড়াবাড়ি করছো তুমি, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখনই জাগৃতি বলে, স্বস্তিক, তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না কোনো দিনও? এর মধ্যেই প্রলয় এসে বলে, এই তো ঠিক আছে, এবারেই সব কিছু ঠিক হয়েছে, বেশ হয়েছে। অ্যাডভোকেট গাঙ্গুলি এই বাড়ির ছোট বউ হয়ে ঢুকে পড়েছে মুখার্জি বাড়িতে। তখনই কাকিমণি বলে, তুমি চুপ করবে? আবার আবার তুমি এসব আউফাউ কথা বলতে শুরু করেছো? তখনই প্রলয় বলে, কেন? আমি যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। গীতা বেশ করেছে এই বাড়ির বউ হয়ে এসেছে, বিশ্বাস করো গীতা, আমি এত খুশি হয়েছি তোমাকে দেখে, সে আর বলার মতো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই বাড়িতে তোমার জায়গা হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। এরপরেই যখনই মারতে যায় স্বস্তিককে, হাতটা ধরে নেয় গীতা আর বলে, এই বিয়েটা বিয়েই নয়। যখনই বিয়েই নয় বলতে গেছিল, তখনই চলে এসেছিল সাত্বিক আর বলে, কি চুপ করে গেলে কেন? বলো, কি এই বিয়েটা কি বিয়ে না নাকি? বলছো না কেন? তখনই লেডি সালমান খানকে আটকে দেয় স্বস্তিক আর বলে, লেডি সালমান খান, কি করছেন আপনি? তখন গীতা বলে, আমি আর পারছি না, অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত সীমা পেরিয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ভালোই ভালোই চলে যাও এই বাড়ি থেকে। ভজন তখন বলে, সত্যি স্বস্তিক, তোমার পছন্দ দেখে তো আমি জাস্ট চমকে যাচ্ছি, এই তোমার পছন্দ? আর তার মধ্যেই গীতা তখন বলে, এই ভজন মিত্তির, মেয়েদের সম্পর্কে ভালোভাবে কথা বলো, না হলে কিন্তু আমি একদম ছেড়ে দেব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তখনই জাগৃতি বলে, তোমার মতন মেয়ের এই বাড়িতে জায়গা হয় না। এই বাড়িতে দামি খাট রয়েছে, এই বাড়িতে খাবারও অনেক দামি দামি, যা তোমার মুখেও রুচবে না। তখনই গীতা বলে, ঠিকই বলেছেন, এই সমস্ত খাবার আমার মুখে রুচবে না। আর রুচবেই বা কেন? আমি তো ওই সকালে 5 টাকার চা, তারপর মায়ের হাতে রুটি তরকারি আর চারটিখানি ভাত খেয়ে দিন কাটিয়ে দিই। আপনাদের মতন বড়লোকদের ধারে কাছে আমরা যাই না। আর এই যে অপরাধীদেরকে বাঁচিয়ে দিয়ে যেই টাকাটা উনি পেয়েছেন, সেই টাকার খাবার আমি খেতেও চাই না। আর এই সমস্ত কথা শোনার পরে জাগৃতি জাস্ট চমকে যায় আর বলে, এসব আমি কি কি শুনছি? হ্যাঁ, অ্যাডভোকেট গাঙ্গুলি, মুখ সামলে কথা বলুন। সাত্বিক বলে, আমি নিজে দেখেছি ওদের বিয়েটা হয়েছে, স্বস্তিক বিয়ে করেছে গীতাকে। কথাটা শোনার পরেই গীতা চমকে যায় আর বলে, ঝোঁকের মাথায় তো চলে তো এসেছি, কিন্তু আমি কি করে বেরোবো এখন এখান থেকে? না না, আমাকে এখানে আটকে থাকলে হবে না, এখান থেকে আমাকে যেভাবেই হোক না কেন বেরোতেই হবে। এর মধ্যেই গীতার কাছে তখন ফোন এসেছে। ফোন করেছে চন্দ্রনাথ আর বলে, আমি সেই রিজিস্টার কেসটা নিয়ে বলছি, গৃহবধূ হত্যা। দেখুন না, অগ্নিজিৎ মুখার্জি কেসটা লড়ছিল, ও তো আমার জামাইকে বেকসুর খালাস পাইয়ে দিচ্ছে, কিন্তু না, বেকসুর খালাস পাওয়ার যোগ্য না, ও অন্যায় করেছে, ও আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর শাস্তি কি হবে না ম্যাডাম? আমি সর্বশান্ত হয়েছি উকিলের ফিস দিতে দিতে, আপনি কিছু একটা বলুন। গীতা তখন বলে, হ্যাঁ, আমি আপনার নাম্বারটা নোট করে রাখছি, একটু পরে ফোন করছি। তারপরেই বলে যে, আচ্ছা একটা কথা বলুন তো, কোন উকিলকে দিয়েছিলেন লড়ার জন্য? অগ্নিজিৎ মুখার্জি, তাই তো? এরপর অগ্নিজিৎ বলে, কে কে ফোন করেছে তোমাকে? কে ফোন করেছে বলো? আর তখনই গীতা বলে, রিসার কেসটা, গৃহবধূ হত্যার, চন্দ্রনাথ বাগচি। আর এই কথাটা শোনার পরেই চমকে যায় অগ্নিজিৎ মুখার্জি। গীতা বলে, আর কত লোককে মেরে এইভাবে টাকা নিয়েছেন বলুন তো? এই রকম হতে থাকলে তো আমি কখনো এই টাকায় খাবোই না। এর মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শাট আপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে এখান থেকে। এরপরেই স্বস্তিক তখন বলে, ওনাকে বার করে দিলে আমিও কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আমিও আর এই বাড়িতে থাকবো না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমাকে এই বাড়িতে চাই না, চাই না তোমাকে এই বাড়িতে, তোমাকে এই বাড়িতে আমরা থাকতে দেবও না।
এরপরেই বেরিয়ে যায় গীতার সাথে। আর তখন বেরোতে গিয়ে দেখে চলে এসেছে কাব্য। কাব্য তখন বলে, আঙ্কেল আন্টি, আমি অনেকক্ষণই এসেছি। আমি অনেকক্ষণ ধরেই স্বস্তিক আর এই অ্যাডভোকেট গাঙ্গুলির কথা শুনছিলাম। আমি ছাড়বো না অ্যাডভোকেট গাঙ্গুলিকে, আমি ছাড়বো না। স্বস্তিক, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করার জন্য আমি পাগলের মতো উঠে পড়ে লেগেছি। আর তুমি তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করে যাচ্ছ? না, সেটা তো হতে পারে না, কোনোভাবেই সেটা হবে না, সেটা আমি হতে দেব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আঙ্কেল আঙ্কেল, আমি এই বাড়ির বউ হতে চাই। এরপরে গীতা তো বেরিয়ে গেছে। আর গীতা স্কুটিতে উঠতে চাইলে তখনই স্বস্তিক বলে, লেডি সালমান খান, আপনি কোথায় যাচ্ছেন? আমার কি হবে? আমাকে তো এই বাড়িতেও ঢুকতে দেবে না। গীতা তখন বলে, আপনার জন্য আমার মান সম্মান সব কিছু নষ্ট হতে বসেছে। এই মিথ্যে শাখা পলা, এই সিঁদুরের কী দাম? আমাদের তো বিয়েই হয়নি, এবার আমি কি করব? তখনই লেডি সালমান খানের কথা শুনে এর মধ্যেই বলে, আমি কিন্তু আপনাকে ঠকাইনি। গীতা বলে, আলবাত ঠকিয়েছেন, আপনার জন্যই তো আমাকে এই সমস্ত পড়ে আসতে হলো। কি হবে এখন? হ্যাঁ, কি হবে? তখনই স্বস্তিক বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনার যখন যখন বিপদ এসেছে আমি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি। তাহলে তাহলে প্লিজ এখন আমার কথাটা একবার শুনুন। কিন্তু গীতা কোনো কথা শুনতে চায় না। গীতা উল্টে ঠাস করে চড় মেরে দিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে যায়। এর মধ্যেই কিরণকান্তি বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, রাজনীতিবিদরা না খুব একটা ভালো হয় না। রাজনীতিবিদদেরকে নিয়ে এইরকমভাবে গেম খেলাটা আপনার একদমই উচিত হয়নি। আমার মেয়ের উপযুক্ত ছেলে ছিল স্বস্তিক, ও এরকমভাবে আমার মেয়েকে ঠকাতে পারে না। এর একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। 30 দিন সময় আপনাকে দিলাম, তার মধ্যে আমার মেয়েকে আপনি আপনার ঘরের লক্ষ্মী করে নেবেন। কৃপানকে যেভাবেই হোক না কেন ছাড়াবেন। 30 দিনের বেশি সময় আমি আপনাকে দিতে পারবো না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তার মধ্যেই তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, 30 দিনের মধ্যেই আমি এই দুটো কাজই করে দেখিয়ে দেব। অগ্নিজিৎ মুখার্জি কাজকে কখনো ভয় পায়নি, আর এখনও ভয় পায় না। এর মধ্যেই গীতা চলে গেছে কলোনিতে। তার মধ্যেই তখনই কিছু লোক গীতাকে ঘিরে ধরেছে। মাথায় এভাবে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কিরে গীতা, তুই বিয়ে করলি কবে? এই দা, তুই আমাদেরকে তো একবারও জানালি না। এরপর গীতা বলে, শোনো, আমি তোমাদের সবাইকে বলছি। কিন্তু একে একে এসে এমনভাবে ভিড় করে সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে যে গীতা কোনো উত্তরই দিতে পারছে না। আর অন্যদিকে ভজন মিত্তির প্ল্যান করে অ্যাডভোকেট গাঙ্গুলিকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। জাগৃতিকে বলে, হ্যাঁ, আপনি শুনুন আমার কথাটা, আপনি যেটা বলছি সেটা শুনুন। এই অ্যাডভোকেট গাঙ্গুলিকে এই বাড়ির বউ করে নিয়ে আসুন। হ্যাঁ, এই বাড়ির বউ করে নিয়ে আসুন, তারপর বাকিটা আমি আর অগ্নিজিৎ মুখার্জি সামনে নেব। এর মধ্যেই তখনই গণেশকে বলতে শুরু করে, বাবা বাবা, এখানে একটা অনেক বড় কেস হয়ে গেছে, তুমি আমার পুরো কথাটা শুনলে বুঝতে পারবে। তার মধ্যে প্রলয়রা চলে এসেছে আর বলে, গীতা, তুমি এখন মুখার্জি বাড়ির ছোট বউ, চলো, আমরা তোমাকে নিতে এসেছি। শুনেই তো গীতা অবাক হয়ে যায়, কারণ গীতা তো বিয়ে করেইনি স্বস্তিককে। তার মধ্যেই তখনই গণেশ বলে, যা মা যা, ওই জাগৃতি মুখার্জি তোকে বরণ করবে বলে অপেক্ষা করে রয়েছে, যা, তোর কোনো অযত্ন ওই বাড়িতে হবে না, আমি তোকে বলছি, তুই যা।